জি 24 ঘন্টা জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টা পাঞ্চ। 5টা পাঞ্চে আমাদের সঙ্গে যে আলোচনায় রয়েছেন আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির অরিজিৎ বক্সী এবং আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। আমি আলোচনায় যাওয়ার আগে একটু জানিয়ে দিই, আর কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠকে বসেছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ফিরাদ হাকিম বসেছিলেন এবং অন্যদিকে দেখলাম প্রগতি ময়দান থানায় সেখানে কুণাল ঘোষ গিয়েছিলেন। মালদার এক পরিযায়ী শ্রমিক পরিবার, তাদেরকে অকথ্য অত্যাচারের অভিযোগ উঠেছে, এমনকি তাদের পরিবারের শিশু তাকেও রেহাই দেওয়া হয়নি। দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং সুকান্ত মজুমদার বলছেন গোটাটাই নাটক চলছে, সার্কাস চলছে। অরিজিৎ বাবু, সার্কাস? এই গরিব মানুষগুলোর উপর অকথ্য নির্যাতন চলছে। যদি এরা বাংলাদেশি হয় তাহলে আপনারা পুশব্যাক করুন, গ্রেফতার করুন। ওরা ফিরে আসছে, এখানে এসে থাকছে, কাজ করতে বাধ্য হচ্ছে, আপনারা বলছেন সার্কাস। 25শে জুলাই 2025, এই মাসের 25 তারিখ, সাজনুর পারভিন, মিসেস সাজনুর পারভিন, ওয়াইফ অফ মুক্তার খান, ঠিকানা মজবুর নগর, ওয়েস্ট বিনোদনগর, দিল্লি, মিডিয়ার সামনে এসে কেঁদে কেটে বললেন যে ওনাকে নাকি 25 তারিখে 4 জন দিল্লি পুলিশের অফিসার সিভিল ড্রেসে তার বাড়ি এসছে, তাকে বলেছে তুমি বাংলাদেশি, তোমার বাচ্চারা সবাই বাংলাদেশি, 25,000 টাকা পণ দিতে হবে। 26 তারিখ নাকি সেই পুলিশ অফিসাররা তাকে বাড়ি থেকে তার বাচ্চা সমেত নিয়ে গিয়ে কোনো একটা সিগন্যাল মোড়, অনেক তার বাড়ির দূর থেকে সিগন্যাল মোড়ে গিয়ে ছেড়ে দেয় এবং সেই অবস্থা এইটা চলাকালীন নাকি তার ওই শিশুর উপর কিছু শারীরিক নিগ্রহও হয়। আসল ঘটনা বেরিয়ে এলো যখন চেপে ধরা হলো। দিল্লি পুলিশ যেই তদন্তে নেমে প্রথমে ওই স্কেচ দেখে, প্রথমে ওই ভিডিও দেখে আইডেন্টিফাই করে ফেললেন মহিলাকে, সাথে সাথে তার বাড়িতে গিয়ে কথা বলা হলো এবং দিল্লি পুলিশের সামনে সে বলতে বাধ্য হলো যে পুরো জিনিসটাই একটা চক্রান্ত ছিল। তার খুড়তুতো ভাই, যিনি একজন রাজনৈতিক কর্মী এবং তৃণমূলের সাথে যার সম্পর্ক রয়েছে, তার প্ররোচনায় এবং কিছু প্রলোভনে তিনি এইটা বলেছিলেন ক্যামেরার সামনে। আজকেও তার মানে সেই প্রলোভনেই তারা সামনে এলেন। আমি বলি একটা কথা, যে আরও একটা ঘটনা তার সাথে, চাঁচলের রমেশ অধিকারী, তার ছেলে পলাশ অধিকারীকে দিল্লি পুলিশ ডিটেক্ট করলো বাংলাদেশি বলে, এখানে নিয়ে আসা হলো, ভেরিফিকেশন হলো, সব ডকুমেন্ট ওকে, আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, সব কার্ড ওকে। বিচারকের সামনে তাকে প্রডিউস করা হলো, পুলিশ বলল না বাংলাদেশি। বিচারক 2002-এর ডকুমেন্ট খোলালেন এসআইআর-এর, সেখান থেকে বেরিয়ে পড়লো আসল তথ্যটা। রমেশ অধিকারীর দুই ছেলে ছিল 2010 সালে, কোনো এক অদ্ভুত জাদু বলে 2015 সালে ভোটার কার্ডে তার আরও 2 জন নতুন ছেলে জন্ম নিয়ে ভোটার কার্ডে এন্ট্রি পেয়ে গেল। আসল ঘটনা হলো, প্রথম জনের নাম পলাশ অধিকারীকে আইডেন্টিফাই করা গেছে, না নিজামউদ্দিন বা নাজিমউদ্দিন এই জাতীয় একটি নাম, আর আরেকটি ছেলে রাহুল অধিকারী, তাকে এখনো আইডেন্টিফাই করা যায়নি। অর্থাৎ আমি একটাই কথা বলতে চাই, তারা কোথায়? তারা এখন পলাশ অধিকারী পুলিশের হেফাজতে রয়েছে, রাহুল অধিকারীকে এখনো পর্যন্ত প্রসেস চলছে, এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি, পলাতক রয়েছে। আমি একটাই কথা বলতে চাইছি, সেটা হচ্ছে আজকে উনি এখানে ওই একজন তথাকথিত পরিযায়ী শ্রমিককে নিয়ে যে নাটকটা করছেন, সেটা শুধুমাত্র এই জিনিসটা থেকে বাঁচার জন্য। আমি আপনার ক্যামেরাম্যানকে বলবো এটাকে একটু দেখাবার জন্য, আমি কয়েকটা লাইন মার্ক করে রেখেছি। এটা আজকে নির্বাচন কমিশন গতকালকে চিফ ইলেকটোরাল অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল মনোজ কুমার আগরওয়াল, তিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের একটা মেমোরেন্ডাম ইস্যু করেছেন, যেটা মারাত্মক। পশ্চিমবঙ্গের মানুষের সাথে এর থেকে বড় প্রবঞ্চনা অন্তত ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে হয়তো এর থেকে বড় আর কখনো হয়নি। আমি এটা কয়েকটা লাইন, আমি জানি না আপনারা পাচ্ছেন কিনা, আমি কয়েকটা লাইন আপনারা প্রথমে ধরুন, আমি পড়ে দেবো কয়েকটা লাইন, বুঝবেন কি ভয়ঙ্করতম খেলা। এই যে খেলা হবে বলে, আমি পড়ে দিচ্ছি কয়েকটা লাইন। কি লিখছেন? Madam Sir, this is to inform that it has been revealed during sample checking of disposal of forms received during continuous updation that in some cases provisions of Registration of Elections Act 1960 are not being followed. এইবার শুনবেন পরের 3টে লাইন। স্যাম্পল চেকিং অফ less than 1% Form 6, আমরা জানি Form 6 যাতে করে নামের অন্তর্ভুক্তি হয়, Form 6 disposals by EROs, Electoral Registration Officers, during continuous updation has revealed that 2 of them had accepted a considerable number of Form 6
ফ্রম ফিকটিশিয়াস ভোটার। ইলেকশন কমিশন বলছে দুজন ইয়ারও অজস্র ফিকটিশিয়াস ভোটারের কাছ থেকে ফর্ম 6 নিয়েছে। শুধু তাই নিয়ে থেমে থাকেনি, তারা কি করলো, বিএলওকে বাইপাস করে তার অফিসারকে দিয়ে তাদের নাম তুলিয়ে দিল। দেখুন কি বলছে, তারপরে দুটো লাইন না শুধু পড়ছি, বলছে ইন অল দিস কেসেস বিএলও ভেরিফিকেশন ওয়াজ ডিসপেন্সড উইথ, বিএলও ভেরিফিকেশন করতে দেওয়া হয়নি উইদাউট এনি অ্যাপারেন্ট আর্জেন্সি, কোনো রকম আর্জেন্ট কারণ ছাড়া। And similar documents were captured for a large number of application forms and their verification reports. Both the EROs, ওই দুজন ইয়ারোকে, both the EROs have since admitted, তারা স্বীকার করেছে that they had provided user access to the ERO net, to the ERO election video office. আচ্ছা, ভয়ঙ্কর অভিযোগ তুললেন অরিজিৎ দা। শুধু ভয়ঙ্কর নয়, একজন ইলেকশন কমিশনের দায়িত্বে থাকা একজন রাজ্য সরকারের অফিসার, সে বিএলও ভেরিফিকেশনকে কোনো কারণ ছাড়া বাদ দিয়ে ইআরও নেটের অ্যাক্সেস তার পেটোয়া তৃণমূলের লোকেদের দিয়ে নাম তোলা, এর থেকে বড় প্রবঞ্চনা কি হতে পারে? আসলে আপনার এই পুরো ডিসকাশনটা তো মোট 15 মিনিট হয়, তার মধ্যে আপনি এতটা সময় যদি একজনকে দেন তাহলে আরেকজনের পক্ষে বলা সম্ভব হয় না। আপনি সময় নিয়ে বলুন না। আপনাকে জানতে হবে যে এই যে অভিযোগগুলো করছে, হ্যাঁ মানে আপনি তো 15 মিনিটের মধ্যে একসঙ্গে এখন 6 মিনিট দিয়েই দিয়েছেন, 7 মিনিট। আমি আপনাকে বলছি যে বিজেপি এরা এইভাবে বাংলাকে দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আপনি শুধু আমাদের রাজ্যে নয়, এই ভোটার লিস্টে যে কারচুপি বিজেপি করেছে সেটা মহারাষ্ট্রেও কিন্তু এই অভিযোগটা উঠেছে। এই অভিযোগ কিন্তু আপনার দিল্লিতেও উঠেছে। বিহারে ভোটার লিস্টে কারচুপি করছে, যাদবদের নাম বাদ দিচ্ছে, পার্লামেন্টে দাঁড়িয়ে সমস্ত পলিটিক্যাল পার্টি একসাথে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। এই যে এর পেছনে আমি এইটাই জানতে চাই, এই যে ওদের মধ্যে প্রবলেম হলো যে ওরা শুনবার মতো ওদের নেই, বাংলা ভাষার কথা বলে বলে তাদেরকে বেআইনিভাবে আটক করেছে, তাদেরকে নিগৃহীত করেছে, তাদেরকে মেরেছে, একটা শিশুকে মেরেছে। এবং শিশুকে মারার যখন ভিডিও বাজারে এসছে, যখন মুখ্যমন্ত্রী ভিডিও পোস্ট করেছে, তখন উনি বললেন যে সর্বৈব মিথ্যে। এমনকি দিল্লির বংশবৎ পুলিশকে ওরা বসিয়ে দিল্লির পুলিশকে দিয়ে বলালো। কিন্তু আজকে সেই ভদ্রমহিলা, তার স্বামী, দুজনে এসে তৃণমূল ভবনে এবং পরে গিয়ে প্রগতি ময়দান থানায় তারা বলল যে তাদের ওপর তার মেয়েটিকে মেরেছে, পেটে লাথি মেরেছে এবং সেই মেয়েটিকে 25,000 টাকা দিয়ে থানা থেকে ছাড়া পেতে হয়েছে। সে একজন মুসলিম বাঙালি মহিলা, তাকে বলছে জবরদস্তি তোমাকে জয় শ্রীরাম বলতে হবে। এটা যদি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারে যারা সরকারে রয়েছে যে পার্টি, তাদের যদি এই কার্যক্রম হয় তাহলে তো বাংলার মানুষ বুঝতে পারবে। এখানে যতবার ভোট হয়েছে ততবার বিজেপি হেরেছে। গতবারেও ওরা এই ধরনের অভিযোগ করে ভোটে এসেছিল, বলেছিল আপকি বার 200 কি বার, 77-এ থেমে গেছিল। লোকসভা নির্বাচনের আগে একটা ন্যারেটিভ নিয়ে আসলো সন্দেশখালীকে দেখিয়ে যে এখানে নাকি মহিলারা সেফ নয়, মহিলাদের উপর নির্বাচন। ভোট হলো, আমাদের সিট 22 থেকে 29 হলো, আর ওটের সিট 18 থেকে 12-তে নেমে গেল। না কিন্তু বৈশ্বনাথদা, অরিজিৎদা তো নির্দিষ্টভাবে অভিযোগ করছেন যারা হচ্ছে এই ব্লক লেভেল আধিকারিকরা আছে তারা এভাবে কারচুপি করছেন, সেরকম অভিযোগ। কমিশনের ডেটা, কোনো পার্টির ডেটা নয়, স্টেট ইলেকশন কমিশনের নোটিফিকেশন। আপনার দুজন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বিএলওদের বাইপাস করে লক্ষ লক্ষ ফর্ম 6 এর ডেটা ক্যাজুয়াল কর্মীদের দিয়ে এন্ট্রি করাচ্ছেন, ইলেকশন কমিশনের ম্যান্ডেটকে উপেক্ষা করে, সুপ্রিম কোর্টের নির্দেশকে উপেক্ষা করে। দাঁড়ান, প্রথমত নির্বাচন কমিশনের বিরুদ্ধেই আমাদের অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশনার যিনি, যাকে ভারতবর্ষের নির্বাচন কমিশনার বানানো হয়েছে, তিনি তার আগে অমিত শাহের ডিপার্টমেন্টে, অমিত শাহ যে ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র দপ্তরে তার সেক্রেটারি ছিল। দাদা, স্টেট ইলেকশন কমিশনের কথা বলছি, সেন্ট্রাল ইলেকশন কমিশনের কথা বলছি না। একটু রাজ্যে আসুন না, একটু রাজ্যে আসুন না, গ্লোবাল থেকে একটু লোকাল হন, একটু রাজ্যে আসুন। স্টেট ইলেকশন কমিশনার বলতে দিন না, আপনি এত চেঁচাচ্ছেন কেন? এত চেঁচিয়েও তো আপনাদের যুক্তিটা শোনাতে পারছি না, আপনারা শুধরাচ্ছেন না তো। এত চেঁচাবার পরও আপনাদের এই চিটিংবাজি আপনারা চালিয়ে যাচ্ছেন দলগতভাবে। তো কনস্টিটিউশন
মহা মুশকিল তো, উনি কি ভাষায় কথা বলছেন, কিভাবে কথা বলছেন। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মানুষের সাথে এটাকে চিটিংবাজি বলে। আপনারা অ্যালাউ করছেন ফর্ম 6 উইদাউট এনি ভেরিফিকেশন আপলোড করা আপনাদের পোর্টালে। কেন করছেন আপনারা? আগে তার জবাবটা দিন। কেন করছেন তার জবাবটা দিন আগে। কত লক্ষ লোককে এইভাবে নাম তুলিয়েছেন ফলস ভোটিং করে টিভি চ্যানেল ডাকে দয়া করে, তাই টিভি চ্যানেলে এসে এত বড় কথা বলেন যারা ভারতবাসী নয়। কেউ ভোট দেয় না, আপনাদের তো কোনো ভোট নেই। আরে আপনি 42% পেয়েছেন, আমরা 38% ভোট পেয়েছি। ভুলে যাবেন না 2,18,00,000 ভোট আমরা পেয়েছি। ওসব গাল গল্প অন্য জায়গায় শোনাবেন। আপনার পার্টি অফিসে বসে সব গাল গল্প দেবেন। আচ্ছা আমি বৈষ্ণব, আমি নির্দিষ্টভাবে উত্তরটা দিই। সমস্যাটা হলো, আমি তো বললাম যে নির্বাচন কমিশনকে আমরা, তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য আছে। উনি বলছেন যে ভারতবর্ষের নির্বাচন কমিশন জালিয়াতি করছে, উনি মেনে নিচ্ছেন। বলছেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন সেখানে মিটিং করে এই কথাটা বলেছে। আমরা তো বলছি কোনো ভুয়ো ভোটার নির্বাচন কমিশনে এতে নির্বাচন লিস্টে থাকবে না, এটা তো আমাদের কথা। কিন্তু ওনারা নিজেরা ভুয়ো ভোটার ঠুকিয়ে মহারাষ্ট্র নির্বাচনে করেছেন, দিল্লির নির্বাচন করেছেন, বিহারের নির্বাচন করছে। ভারতবর্ষের বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল তারা বিজেপিকে এই নির্বাচন নিয়ে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার দিয়ে আপনারা ভোট করাতে চাইছেন, তা সেটা সোজাভাবে বলুন না, ঘুরিয়ে পেঁচিয়ে বলছেন কেন? মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, আপনি বলছেন যে পশ্চিমবঙ্গে ওখানে যদি হয়ে থাকে তাই পশ্চিমবঙ্গ ভুয়ো ভোটার দিয়ে ভোট হবে, এটাই বলতে চাইছেন তো? আপনার মুখ্যমন্ত্রী সকালে মিথ্যা কথা বলেন। অঞ্জলি শীলের ব্যাপারে মিথ্যা কথা আপনার মুখ্যমন্ত্রী বলেছিলেন। আপনি বলুন না, অঞ্জলি শীলের ব্যাপারে মিথ্যা কথা আপনার মুখ্যমন্ত্রী ভিডিও পোস্ট করে বলেছিলেন। উনি একটা করে সকালবেলা উঠে মিথ্যে ভিডিও পোস্ট করে অঞ্জলি শীলের ব্যাপারে বলেছিলেন কি নোটিশ আসছে। অঞ্জলি শীল দাওয়ায় বসে বলছে কার নোটিশ, কার নোটিশ, আবার বাংলা বিদেশি একটা রাজনৈতিক একটা বাঙালি বিদ্বেষী রাজনৈতিক দল, আপনাদের জন্য বাঙালি বিদ্বেষী রাজনৈতিক দল আজকে লজ্জিত হচ্ছে। সারা ভারতবর্ষে আপনারা বাংলাদেশি বাংলাভাষীদের দেশে ছড়িয়ে দিয়ে আজকে পশ্চিমবঙ্গের বাঙালি আপনাদের জন্য বিপদে পড়ছে, আপনার নেত্রীর জন্য পশ্চিমবঙ্গের বাঙালি বিপদে পড়ছে। আরে নেত্রী 2005 মহারাষ্ট্রে গিয়েছিল। আরে রবীন্দ্রনাথের মতো দাঁড়িয়ে রেখেছিল নরেন্দ্র মোদী। আরে রবীন্দ্রনাথ জামাল কত দাঁড়িয়ে রেখেছিল আপনার ছাত্র নেতা বাপ্পা, যাকে আপনারা স্টুডেন্ট অফ দ্য ইয়ার দিয়েছিলেন, মাথায় তাদের গ্লাস দিয়ে জামাল কত আমরা কিছু করেছেন, আবার রবীন্দ্রনাথের নাম মুখে নেন, লজ্জা হওয়া উচিত আপনাদের। আর বলবেন না আপনারা। আচ্ছা আসবো, আমি আসবো, ছবি বেরিয়ে গেছে। আচ্ছা আসবো আপনাদের কৈলাস বিজয়বর্গীয় আসে না কেন? আচ্ছা আসবো বিজয়বর্গী কি করেছে বাঙালি? আপনার রাজনৈতিক জ্ঞান, এই আপনার রাজনৈতিক রুচি। না এক মিনিট আসবো অরিজিৎ, এইসব জামাল কুদু রবীন্দ্রনাথের দাড়ি ছেড়ে আমার কথা হচ্ছে যে এক মিনিট সেটা হচ্ছে এই যে দিল্লি পুলিশের অভিযোগ, পাল্টা প্রগতি ময়দান থানায় অভিযোগ, দিল্লি পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ। আমার কথা হচ্ছে এই অভিযোগ, পাল্টা অভিযোগের বাইরে যেসব পরিযায়ী শ্রমিকদের হেনস্থা হতে হচ্ছে, আপনার কি মত একজনকেও হেনস্থা করা হচ্ছে না? সব মিথ্যে। দেখুন, আমি একদম খুব পরিষ্কার বলছি, কোন রকম শুরু হয়ে গেল, কোন রকম রাজনৈতিক তরজায় না গিয়ে বলছি, সমস্যাটা আমাদের প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে বুঝতে হবে। সমস্ত রাজ্য থেকে, আমি তো প্রথমেই বলছি, আমরা বারে বলেছি, তামিলনাড়ু, কেরালা বিজেপি চালায় না, সেখানে সরকার, তারা তো এই পরিযায়ী শ্রমিক নয়, মানে বাংলা ভাষী বিদেশি, তাদের আইডেন্টিফাই করায় সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে এই দুটো সরকার, সেখানে তো বিজেপি চালায় না। আজকে বিভিন্ন প্রদেশে এই যে বাংলা ভাষী বিদেশি যারা বাঙালি, মানে পশ্চিমবঙ্গের বাঙালি হওয়ার ছদ্মনামে নিজেদের একটা এজেন্ডাকে জাস্টিফাই করছে, এটা পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য সত্যিই বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। আমার কথা হচ্ছে সবাই এরকম, সবাই বাংলাদেশি, সবাই অনুপ্রবেশকারী। একদমই সবাই নয় তো। আমি যদি আপনাকে তামিলনাড়ুর প্রথম, তাহলে যারা অনুপ্রবেশকারী নয়, অরিজিৎ মানবেন তো তাদেরও সমস্যা হচ্ছে 100 বার। আমি তো তার সলিউশনটা বলুন না, তার সলিউশনের জন্য কি করছেন? আপনি তো বাংলার আছেন, এখানে তো বঙ্গ বিজেপি আছে, তারা কি করছে? আমার মনে হয় যেটা, দেখুন, আজকের দিনে
ইলেকশন রিলেটেড এই ইসিআইয়ের কাজের মধ্যে আপনাকে নিজের ডকুমেন্ট দেখিয়েই ভোটাধিকার পেতে হবে। যারা পশ্চিমবঙ্গের অরিজিনাল ইনহেবিটেন্ট, যারা ভারতীয় ইন্ডিয়ান সিটিজেন, পশ্চিমবঙ্গের অধিবাসী তথা বাঙালি, তাদের কাছে এমন কোনো ডকুমেন্টের অভাব আমার ধারণা অন্তত নেই যাতে করে তাদেরকে কোনো রকম সমস্যায় পড়তে হয়। তার কারণ আমি ডকুমেন্ট নিয়ে আলাদা শো করে ফেলেছি, আমি কোনো সুপারফিশিয়াল কথা বলছি না, কোথায় আমরা সবাই জানি, সুপারফিশিয়াল কথা বলছি না। আমি ইলেকশন কমিশনের যে নোটিফিকেশনটা আমি সেটার বেসিসে বলছি। একটাই কথা আমি বারে বারে বলছি, আমি যদি বিহারের উদাহরণটা দিই, বিহারের 85% লোককে কোনো ডকুমেন্ট আজকে দেখাতে হলো না। কেন হলো না? কারণ ইলেকশন কমিশন বলে দিল যে 2003-এর ইলেকটোরাল রোলে যাদের নাম আছে তাদেরকে দেখাতে হবে না। হচ্ছে আমি কাজ করতে গেছি, আমি ঘরবাড়ি তৈরি করছি হচ্ছে কেরালায় বসে বা হরিয়ানায় বসে, আমি আমার ভোটার প্যান আধার নিয়ে যাচ্ছি। এখন যদি হঠাৎ করে আপনারা বলেন বার্থ সার্টিফিকেটটা দেখাও কি এই কাগজ দেখাও, আমি কোথায় পাবো? দেখুন, একটা পরিষ্কার কথা, তার জন্য আটকে রাখবে আমাকে। আচ্ছা, আমি যদি এর কাউন্টারে একটা কথা বলি যে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে পশ্চিমবঙ্গের বাঙালি হওয়ার ইন গাইজ অফ দ্যাট, মানে সেই ছদ্মবেশে যে বাংলা ভাষী বিদেশিরা ছড়িয়ে রয়েছেন, কোনো রাজনৈতিক ব্যক্তি বা কোনো সমাজ সচেতন ব্যক্তি বলবে যে তাদেরকে আইডেন্টিফাই করা উচিত নয়? আমার মনে হয় না কেউ বলবে, প্রত্যেকেই রাজি হবেন। এমনকি আমাদের লার্নেড অ্যাডভোকেট বৈশ্বনাথদা তিনিও হয়তো বলবেন যে হ্যাঁ, যারা ভারতীয় নয় তাদেরকে আইডেন্টিফাই করার প্রয়োজন রয়েছে। কিন্তু এটাও ফ্যাক্ট, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ শুধু নয়, আমাদের ভারতীয় জনতা পার্টির যে কোনো নেতৃত্বের তরফ থেকে বারে বারে একটা কথা বলা হয়েছে। ইভেন আমরা তো এটাও বলেছি যে যদি ইলেকশন কমিশন মনে করে যে আধার কার্ডকে উপযুক্ত সেফগার্ড দিয়ে সেটাকেও ধরা যেতে পারে, তাহলে আমাদের তো কোনো আপত্তি নেই। কিন্তু আপনারা বলছেন এটা করা উচিত, আধার কার্ডটাও থাকা উচিত। বারবার আমরা বলেছি যে যেহেতু ইলেকশন কমিশন বারবার বলছে, আধার কার্ড 2004 থেকে যখন থেকে আধার অ্যাক্ট চালু হয়েছিল তখন থেকে বলা হয়েছিল যে আধার কোনোদিনই সিটিজেনশিপের পরিচয়ক হবে না। তার বেসিক কারণটা হলো ভারতবর্ষের লোক না এরকম কেউ যদি 180 দিন ভারতবর্ষে এসে থাকে সেও আধার কার্ড পেতে পারে। সিটিজেনশিপের পরিচয়ক হবে না। বৈশ্বনাথ, আসলে আমি বুঝতে পারছি না, আপনি বলুন তো, যদি আধার কার্ড ভারতবর্ষের নাগরিকরা না থাকে তাহলে আপনি আধারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক করলেন কেন? আপনি 10টা আঙুলের হাতের ছাপ নিলেন কেন? আপনি ফোন নাম্বারের সাথে লিঙ্ক করলেন কেন? তাহলে আপনি যখন এই আধার কার্ডকে মান্যতা দিলেন, আজকে একটা লোক বাইরে চাকরি করতে গেছে, কাজ করতে গেছে, আচ্ছা বাঙালিদেরকে কেন টার্গেট করা হচ্ছে? বৈশ্বনাথ, একজন লয়ারের কাছ থেকে এই প্রশ্নটা এক্সপেক্টেড নয়। আপনি ফোনের সাথে লিংক করার কথা বলছেন, ব্যাংকের সাথে লিংক করার কথা বলছেন, আপনার সময় কিন্তু বৈশ্বনাথ বলেন ওকে মুশকিল। ঠিক, আরে ভাই কথার মাঝখানে কথা বলুন না। বলুন। কথার মাঝখানে কথা কেন বলছেন? আমার কথা হলো যে আপনি বাংলার বাইরে যারা বাঙালিরা কাজ করতে গেছে, আপনি বাঙালিদেরকে কেন ভাষা শুনে তাদেরকে কেন কাস্টাডি নেওয়া হচ্ছে? তাদেরকে কেন এমনও হয়েছে যে পুশব্যাক করে যাদের পাঠিয়ে দিয়েছে পরবর্তীকালে বিবেচিত হলো যে যাদের পাঠিয়েছে তাদের ভুল করে পাঠিয়ে দিয়েছে। তাহলে একজন মানুষের ওপরে যদি ইনজাস্টিস হয়, তাহলে সেই একজন মানুষের ওপর ইনজাস্টিস হচ্ছে কেন? আপনি কুচবিহারের উত্তম রাজবংশীকে আপনি নোটিশ পাঠালেন কেন? অসম থেকে ফরেনার্স ওখান থেকে আপনি ওই আমাদের আরতি দাস তাকে নোটিশ পাঠালেন কেন? যে মহিলা বলছে আমার মারলো দিল্লিতে পুলিশ, একজন মহিলা কি এত বড় মিথ্যুল? এত অঞ্জলি শীলকেও আপনি নোটিশ পাঠিয়েছেন। আপনি পেটে লাথি মারতে পারেন, জানেনই না? অঞ্জলি শীল নিজে মিডিয়ার সামনে বসে বলেছে আমি তো কোনো নোটিশ পাইনি। আসামে আমার যে বাবা, কাকা, দাদা, শ্বশুর বাড়ির লোকেরা রয়েছে তারাও কেউ নোটিশ পায়নি। সম্পূর্ণ মিথ্যে কথা। এটা অঞ্জলি শীল নিজে প্রত্যেকটা মিডিয়ার সামনে বলেছেন। আপনি তাহলে জানেনই না এটা? আরে দাঁড়ান, আপনারা তো নিজেরা টিভিতে এসে বলেছেন, কেয়া ঘোষ এসে বলেছে যে কোনো নোটিশ পাঠায়নি আসাম থেকে। এটা বলছি তো আমি, আসাম থেকে অঞ্জলি শীলকে কোনো নোটিশ পাঠায়নি। আপনার নেত্রী একটা বাতিল হওয়া নোটিশ কোথা থেকে জোগাড় করে ক্যামেরার সামনে এভাবে হাত নাড়তে নাড়তে বলেছিলেন এই দেখুন নোটিশ, এই দেখুন নোটিশ, এই দেখুন নোটিশ। কোনো নোটিশ অঞ্জলি শীলের কাছে যায়নি। তারা 21শে জুলাই এই মিথ্যে কথাগুলো বন্ধ করুন। আপনার যারা অফিসার রয়েছে তাদেরকে পশ্চিমবঙ্গের মানুষের সাথে প্রবঞ্চনা করতে বারণ করুন। যারা ভারতীয় নয় তাদেরকে ধরে ধরে ফর্ম 6 কমপ্লিট করিয়ে ভোটার লিস্টে তাদের নাম তুলতে বারণ করুন। নাইলে ভবিষ্যৎ আপনার জন্য খারাপ। ভবিষ্যৎ আপনার জন্য খারাপ। আপনার অফিসারদের বলুন এই প্রবঞ্চনা পশ্চিমবাংলার মানুষের জন্য না করতে। আপনারা হেনস্থা করছেন।
কেউ কাউকে হেনস্থা এই করছে না। হেনস্থা আমরা মানব যে না। 7 জনকে ডিপোর্ট করা হয়েছিল তাদেরকে ভুল স্বীকার করে সসম্মানে আবার তাদের বাড়ি অবধি কেন্দ্রীয় সরকারের টিম পৌঁছে দিয়ে গেছে। ভুল হতে পারে কাজের মধ্যে, এত বড় দেশ, এত লক্ষ লক্ষ লোককে আপনারা অনুপ্রবেশ করিয়েছেন, তাদের বাঁচতে গিয়ে কিছু সাধারণ মানুষ আপনাদের জন্য হেকেলড হচ্ছে। আপনি বিক্রি বাইরে পাঠিয়ে দিলেন, আবার আবার বুক বড় করে আমরা তাদেরকে ফেরত দিয়েছি। আমরা ভুল স্বীকার করতে পারি, আপনি স্বীকার করবেন এটা আপনি স্বীকার করবেন যে আপনারা এই অন্যায়টা করেছেন। আমরা স্বীকার করেছি 7 জনকে আমরা ভুল করে পাঠিয়েছি। আমি ওপেন ক্যামেরা বলছি 7 জনকে আমরা ভুল করেছি। আপনি স্বীকার করুন এটা অনেক হয়েছে। এইবারে প্রশ্ন, আপনারা রাজনীতি করুন, আপনারা তর্ক করুন, যা ইচ্ছা করুন, পরিযায়ী শ্রমিক যারা কাজ করতে গেছেন তারা এটা ডিজার্ভ করেন না। যারা প্রকৃত এদেশের নাগরিক তারা এটা ডিজার্ভ করেন না। আপনাদের যা অধিকার তাদেরও একই রকম অধিকার রয়েছে। আপনাদের কোনো অধিকার নেই তাদের হেনস্থা করা, তাদের নিয়ে রাজনীতি করার অধিকার আপনাদের নেই। সমাধানটা কি বৈশ্বনাথদা? দেখুন, আমরা বাংলার মানুষকে যাতে আক্রান্ত না হয় বিজেপির শাসিত রাজ্যে, তার জন্য আপ্রাণ চেষ্টা করছি। বিজেপি মহারাষ্ট্রে করেছে, বিজেপি হরিয়ানায় করেছে, বিজেপি দিল্লিতে করেছে। বিজেপির হেমন্ত বিশ্ব শর্মা বলে যে বাংলায় ভাষা কথা বললে বাংলাদেশি মনে হয়। উড়িষ্যায় বিজেপি করেছে। যে রাজ্যে বিজেপি আছে সেখানে বাঙালিদেরকে আক্রমণ করা হচ্ছে। যে বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত রচনা হয় সেই বাঙালিদের ওপর আক্রমণ করছে। আনন্দমঠ গ্রন্থে যে বন্দে মাতরম বাঙালিরা লিখেছে সেই বাঙালিদের ওরা আক্রমণ করছে। আমরা বাংলার মানুষ হিসাবে এটা কখনোই মেনে নেব না। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা মানবেন না। এটা খুব পরিষ্কার কথা। এটা নিয়ে যতদূর যেতে হয় আমরা যাব। দেখছি ওরা বাঙালিদের ওপর কত অত্যাচার করতে পারে। অরিজিৎ, রাজনীতি নয়, সলিউশন চাই। আমি প্রথমেই ছোট্ট একটা কথা, যেহেতু সময় আর বেশি নেই, উনি বাঙালি বলে কথা বললেন। আমি বাঙালি বলবো না, আমি বলবো পশ্চিমবঙ্গের বাঙালি, ভারতের বাঙালি। হ্যাঁ, আমরাও এটা চাই পশ্চিমবঙ্গের বাঙালি, ভারতবর্ষের নাগরিক বাঙালির উপর কোথাও যাতে কোনো অত্যাচার না হয়। এবং যে ঘটনাগুলো উঠে এসেছে মিডিয়াতে বিভিন্ন সময়, যদিও যেটা আমি বলবো যে ঘটনা দেখানো হচ্ছে সেটা টোটাল ভলিউমের তুলনায় খুব কম শতাংশই, কিন্তু তাও যদি কোথাও বিচ্ছিন্নভাবে দু একটা ঘটনা ঘটছেও সেটাও কিন্তু কোনো সংগঠিতভাবে কোনো দল করাচ্ছে না, কোনো বিজেপি করাচ্ছে না, এটা স্থানীয়ভাবে হচ্ছে। আমি একটাই, আমি দলের তরফ থেকে এবং আমি ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে আবেদন করব যে প্রত্যেক রাজ্যের প্রশাসন যেন এই বিষয়ে সক্রিয় হয় এবং যারা পশ্চিমবঙ্গের বাঙালি, যারা ভারতবাসী বাঙালি, তাদের একজনকেও যেন হেনস্থা করা না হয়, সেটা রাজ্য প্রশাসনেরা অবশ্যই নিশ্চিত করুক। এই দাবি আমাদেরও। তার মানে কিছু হচ্ছে এটা মানছেন? সেটা তো যেদিন 7 জনকে ডিপোর্ট করা হয়েছিল সেটা তো সামনেই এসেছিল, আমরা তো সেটা অস্বীকার করিনি। আবার আমরা সাথে এটাও বলেছি হ্যাঁ আমাদের ভুল হয়েছিল ভেরিফিকেশনে, আমরা তাদেরকে ফিরিয়ে নিয়েছি। কিন্তু তার মানে এটা নয় যে সকালবেলা উঠে ওনাদের পার্থদে হরিয়ানায় ডিজে বাজানো নিয়ে নিজেদের পাড়ার মধ্যে গন্ডগোল, সেটাকে পোস্ট করে দিলেন যে ওই দেখুন বাঙালিকে হেনস্থা করা হচ্ছে। একজনও বাঙালি ছিল না তার মধ্যে। আমি জানতে চাই রাজ্য প্রশাসন এই ফেক ভিডিও ছড়াবার অপরাধে ওই পার্থপ্রতিমদের, তৃণমূলের পার্থপ্রতিমদের বিরুদ্ধে এফআইআর করেছে কিনা, কোনো অ্যাকশন নিয়েছে কিনা, আমি এটা জানতে চাই। এটা বলছেন কে পার্থদে আমি জানি না, পার্থদে বলে কেউ এটা আমি বলছি যে বিজেপি বেসিক্যালি বাঙালিদের, তাও ভুল, এরম নামেও নেই। বিজেপি হলো বেসিক্যালি বাঙালি বিরোধী দল। এরা নিজেরা বাংলায় এসে যা নোংরামো করেছে, কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে ওই মমতাদিকে বলছে দিদি ও দিদি বলে একটা প্রধানমন্ত্রী একটা মুখ্যমন্ত্রীকে টোন করছে। এটা কি মানা যায়? দিদি বলে অপমান হলো আমার, তাহলে কি অনুব্রতর ভাষা ব্যবহার করলে আপনি খুশি হতেন? আমি তো বুঝতে পারছি না। এ কি আপনার নেত্রীকে দিদি বলে রাগ হচ্ছে, তাহলে কি অনুব্রতর ভাষায় কথা বলা উচিত ছিল? সুর করে করে অনুব্রতর ভাষায় কথা বললে তাহলে সেটা বেশি ভালো লাগতো। এটাই তো সবাই দিদি সম্মান বাড়তো, এটাই তো সবাই বলছে। না, অনুব্রতর ভাষায় কথা বললে আপনার দিদি সম্মান বাড়তো, কি বলতে চাইছেন? তারপরে তো মানুষ আপনার নেত্রীকে বিজেপি সম্মান করে কথা বলে সব সময়, আপনাদের মতো পুলিশের মা বোন এক করে দিই না আমরা। আপনারা যে ভাষায় কথা বলেন, যেভাবে বাঙালিদেরকে বিরুদ্ধে কথা বলেন, প্রধানমন্ত্রী বলছেন দেখা গেল না কেন? বলেছিল গতবারে অনুব্রত মণ্ডলকে 21 জুলাইয়ের মঞ্চে দেখা গেল না কেন? করুন না, অনুব্রত মণ্ডলকে 21 জুলাইয়ের মঞ্চে দেখা গেল না কেন? অনেক ধন্যবাদ বৈশ্বনাথদা। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।